প্রিয় শিক্ষার্থীরা, স্বাগতম জানাচ্ছি আজকের অনলাইন শিক্ষা কার্যক্রমে। প্রিয় শিক্ষার্থীরা, উচ্চতা গণিত প্রতিটি শিক্ষার্থীর কাছে ইলেকটিভ ম্যাথ বা হায়ার ম্যাথ নামে পরিচিত এবং অনেকে এটাকে ভয় পেয়ে থাকে, কিন্তু আসলে এটা কিন্তু ভয় পাওয়ার মতো বিষয় নয়। গণিত বিষয়টা অনেক আনন্দের। গণিত শিক্ষণটা কিন্তু যারা যারা বুঝতে পারে তাদের কাছে কিন্তু খুব ভালো লাগে গণিত করতে, এবং অনেকের কিন্তু এই গণিত বিষয়টি কিন্তু প্রিয় সাবজেক্ট। শিক্ষা জীবন শেষে কিন্তু অনেকের কাছে এই গণিতটাই কিন্তু প্রিয় হয়ে ওঠে, যদিও ছাত্র অবস্থায় তাদের কাছে এটা কঠিন মনে হয়। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি এই যে ধারাবাহিক অনলাইন শিক্ষা কার্যক্রম চলছে, এই ধারাবাহিক শিক্ষা কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি এবং গণিতের একটি গুরুত্বপূর্ণ বিষয়, উচ্চতর গণিতের এই গুরুত্বপূর্ণ একটি বিষয় সম্পর্কে আমি তোমাদের সাথে আলোচনা করছি। সেই বিষয়টি হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ে অধ্যায় 11-তে 11.1, 11.2, 11.3 এবং 11.4 এই চারটে অংশে কিন্তু এই স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করা হয়েছে, এবং এখান থেকে কিন্তু প্রতি বছর কিন্তু প্রশ্ন এসে থাকে এবং তোমাদের এমসিকিউ অংশে কিন্তু বাধ্যতামূলক প্রশ্ন কিন্তু এখান থেকে থাকে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আজকে স্থানাঙ্ক জ্যামিতি নিয়ে আলোচনা করব। এই স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে, এর যে সূত্রগুলা এবং এটার সাহায্যে কীভাবে আমরা এই সকল অধ্যায়ে গাণিতিক সমস্যার সমাধান করতে পারি, সেগুলো নিয়ে তোমাদের সাথে আজকে আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে জেনে নেই স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে। স্থানাঙ্ক জ্যামিতি। তো শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই জানো জ্যামিতি কাকে বলে। যে অর্থ ভূমি, মিতি অর্থ পরিমাপ, অর্থাৎ ভূমি পরিমাপ এবং এই পরিমাপ নিয়ে যে শাখায় সাথে আলোচনা করা হয় সেটাই জ্যামিতি। কিন্তু স্থানাঙ্ক জ্যামিতি কিন্তু জ্যামিতির মতোই, কিন্তু সেখানে আমরা কি আলোচনা করি আমরা সেটা একটু লিখে নিই। শিক্ষার্থী, স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে? বিন্দু, সরলরেখা, বিন্দু, সরলরেখা, বক্ররেখা, বিন্দু, সরলরেখা, বক্ররেখার বীজগাণিতিক প্রকাশ, বীজগাণিতিক প্রকাশ জ্যামিতির যে শাখায় আলোচনা করা হয় তাকে স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জিওমেট্রি। স্থানাঙ্ক জ্যামিতিকে ইংলিশে বলা হচ্ছে কোঅর্ডিনেট জিওমেট্রি। কেউ কেউ এটাকে বলে অ্যানালাইটিক জিওমেট্রি বা বিশ্লেষণমূলক জ্যামিতি, বিশ্লেষণী জ্যামিতি। কেউ কেউ এটাকে কার্তেশীয় স্থানাঙ্ক জ্যামিতিও বলে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা জানতে পারলাম যে স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে। বিন্দু, সরলরেখা, বক্ররেখার বীজগাণিতিক প্রকাশকে জ্যামিতির যে অংশে বা যে শাখায় আমরা আলোচনা করি তাকে বলা হয় স্থানাঙ্ক জ্যামিতি, যাকে ইংলিশে আমরা বলি কোঅর্ডিনেট জিওমেট্রি, বা কেউ বিশ্লেষণ করবে অ্যানালাইটিক জিওমেট্রি, বা কেউ কেউ এটাকে কার্তেশীয় স্থানাঙ্ক জ্যামিতি বলেও আখ্যায়িত করে থাকেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকেই জানো যে বিজ্ঞানী, ফরাসি বিজ্ঞানী গণিতবিদ রেনে দেকার্তে এই যে স্থানাঙ্ক জ্যামিতির কিন্তু প্রবর্তন করেন, এই জন্য তাকে কিন্তু এই স্থানাঙ্ক জ্যামিতির জনক বা প্রবর্তক বলা হয়। তোমরা কিন্তু নিচের ক্লাসগুলোতে শিখেছো এই যে স্থানাঙ্ক সম্পর্কে, তাই না? এই স্থানাঙ্কে এই যে একই সমান্তরাল দুটি পরস্পর সরলরেখা কিন্তু তারা অবৈধতে সেট করেছে। এখন এই যে আমরা প্রত্যেকে জানি এক্স ড্যাশ ওয়াই যখন এক্স অ্যাক্সিস বা এক্স অক্ষ এবং ওয়াই অ্যাক্সিস বা ওয়াই অক্ষ, তোমরা কিন্তু এখানে দেখো এই যে দুটো সরলরেখা ছেদ করা, এখানে চারটা ভাগে ভাগ হয়েছে বা চারটা চতুর্ভাগ। এই এক করতে পারি ওরা এক চতুর্ভাগ, অর্থাৎ প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ এবং তৃতীয় চতুর্ভাগ, এবং দেখো পরিশেষে চতুর্থ চতুর্ভাগ।
তোমরা প্রত্যেকে কিন্তু জানো যে প্রথম চতুর্ভাগে যারা থাকে তারা প্রত্যেকে হচ্ছে প্লাস, তাই না? তৃতীয় চতুর্ভাগে যারা থাকে তারা প্রত্যেকে মাইনাস। আর দেখো এই চতুর্থ চতুর্ভাগে আমরা জানি প্লাস মাইনাস, দ্বিতীয় চতুর্ভাগে তোমার জন্য মাইনাস প্লাস। প্রত্যেকে কিন্তু আমরা নিচে ক্লাসে এটা শিখেছি, তাই না? তোমাদের যে এমসিকিউ অংশ যে এসে থাকে +3 এবং -2 বিন্দুর অবস্থান কোন চতুর্ভাগে, তাই না? তোমরা কিন্তু উত্তর করেছো এটা চতুর্থ চতুর্ভাগে, প্লাস একটা মাইনাস, তাই না? তাহলে আমরা কিন্তু এই যে কোন চতুর্ভাগে কি আছে না আছে এটা জেনে কাটতে সর্বপ্রথম কিন্তু এটা বলেছে, তাই না? এই যে ভুজ বা কোটি, এই যে এক্স কোঅর্ডিনেট এবং ওয়াই কোঅর্ডিনেট, এক্স এর স্থানাঙ্ক এবং ওয়াই এর স্থানাঙ্ক দেখে কিন্তু আমরা ভুজ এবং কোটি বা অ্যাবসিসিয়া বা অর্ডিনেট অর্থ কোটি আমরা কিন্তু নির্ণয় করতে পারি। দুইটা বিন্দু, একটা বিন্দু এক্স ওয়াই হয়, একটা বিন্দুর স্থানাঙ্ক, এই প্রথমটাকে বলা হচ্ছে ভুজ, তোমরা কিন্তু জানো, আর দ্বিতীয়টাকে বলা হচ্ছে কোটি। এই অংশটা তোমরা কিন্তু নিচের ক্লাসগুলোতে পড়েছো, তাই না? তাহলে আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে স্থানাঙ্ক জ্যামিতি, এই স্থানাঙ্ক জ্যামিতির কাকে বলে এবং এই যে সূত্রগুলো আছে পর্যায়ক্রমে সেগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তা শুরুতেই আমি তোমাদের যেটা বলছি যে স্থানাঙ্ক জ্যামিতি কাকে বলে আমরা আরেকবার দেখে নিই। বিন্দু, সরলরেখা, বক্ররেখা প্রভৃতির বীজগণিতিক যে প্রকাশ জ্যামিতির যে শাখায় আলোচনা করা হয় তাকে স্থানাঙ্ক জ্যামিতি বা কোঅর্ডিনেট জ্যামিতি বা বিস্তারিত জ্যামিতি বা কার্টেসীয় স্থানাঙ্ক জ্যামিতি বলা হয়। যেহেতু বিজ্ঞানী রেনে দেকার্তে এই স্থানাঙ্ক জ্যামিতির জনক, তাই কিন্তু তাকে সম্মানিত কার্টেসীয় স্থানাঙ্ক জ্যামিতি বলা হচ্ছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর কথা বাড়াবো না, আমরা অঙ্কে চলে যাই। আমরা প্রথমেই যে অধ্যায়টা নিয়ে আলোচনা করছি সেটা 11.1-এর যে গাণিতিক সমস্যাগুলো আছে তোমরা দেখে নাও। প্রশ্ন 11.1। এই 11.1 তোমাকে যখন করতে হবে, এই 11.1-এর যে সূত্র তোমাকে প্রথম জানতে হবে যে 11.1-এ আমার কী কী সূত্র লাগবে, তাই না? তাহলে 11.1 তোমাদের যে অধ্যায়টা আছে, এই অধ্যায়টা হচ্ছে তোমাদের দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। আমরা কল্পনা করি একটা বিন্দু একটা এ বিন্দু যার স্থানাঙ্ক হচ্ছে x1 y1, আর একটা বিন্দু এখানে কল্পনা করি বি বিন্দু যার স্থানাঙ্ক তুমি ধরে নাও x2 y2। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে চাই, অর্থাৎ যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে চাই, তাহলে কিন্তু খুব সহজে স্থানাঙ্ক জ্যামিতি ব্যবহার করে সেই দুইটা বিন্দুর দূরত্ব আমরা নির্ণয় করতে পারি। তো এখানে আমরা এই দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করার জন্য একটা সূত্র তোমাদের লিখে দিচ্ছি, দূরত্ব নির্ণয়ের সূত্র। এখানে দূরত্ব কিন্তু এবি, তাহলে এবি এর দূরত্ব কত হবে আমরা একটু দেখে নিই। কি হবে দেখো, x2 - x1 হোল স্কয়ার, অর্থাৎ এই যে ভুজদ্বয়ের অন্তর স্কয়ার, প্লাস y2 - y1 হোল স্কয়ার, অর্থাৎ কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার। দেখো এই পুরোটার যে আমরা দূরত্ব বের করছি, অর্থাৎ ভুজদ্বয়ের x2 - x1 হোল স্কয়ার আর y2 - y1 হোল স্কয়ার। তা তুমি সূত্রটা কি পাচ্ছ? দুইটা বিন্দু দূরত্ব নির্ণয় করতে পারছো। দেখো x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার। এই সূত্র ব্যবহার করে কিন্তু আমরা যে কোনো দুইটা বিন্দুর দূরত্ব নির্ণয় করতে পারি। উদাহরণস্বরূপ তোমাদের বইয়ের 1 নম্বর গাণিতিক সমস্যাটা আমরা দেখে নিই। 1-এর ক, তোমাদের 1 নম্বরে বলা হচ্ছে বিন্দুগুলোর দূরত্ব নির্ণয় করো। তো 1-এর কতে আছে 2, 3 এবং 4, 6, 2, 3 এবং 4, 6। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু বুঝতেই পারছো যে এই যে x1 2 y1 3, x2 4 y2 6, অর্থাৎ দুইটা বিন্দু কিন্তু স্থানাঙ্ক তুমি জানতে পারলে কিন্তু যেটা x1 x2 y1 y2 প্রভৃতি কিন্তু তুমি ধরে নিতে পারতেছো এবং সহজে কিন্তু এটা দূরত্ব নির্ণয় করে ফেলতে পারতেছো। তুমি যদি এই বিন্দুকে a ধরে নাও, এই বিন্দুকে b ধরে নাও, তাহলে এই দূরত্ব তুমি সহজে কিন্তু নির্ণয় করতে পারছো, তাই না? তাহলে আমরা সিম্পল যদি দূরত্ব নির্ণয় করি, তাই না, তাহলে তুমি কি সূত্র বসাচ্ছ এখানে বলো তো? এই দুইটা বিন্দুর দূরত্ব যদি আমরা নির্ণয় করতে চাই, x2 এখানে কত দেখো তো 4, x2 কত বলো তো 4, আর x1 কত দেখো তো 2, প্লাস এখানে y2 কত বলো তো 6 আর y1 কত বলো তো 3। তার সেক্ষেত্রে আমরা কি বলতে পারছি দেখো তো প্রিয় শিক্ষার্থীরা, যে x2 হচ্ছে 4 আর x1 হচ্ছে 2 আর y2 এর ক্ষেত্রে কত দেখো তো 6 এবং y1 কত দেখো তো 3। তাহলে তোমরা খুব সহজে কিন্তু এই যে সূত্রটা ব্যবহার করে কিন্তু আমরা করে ফেলছো। 4 - 2 থাকতেছে 2, তাই না? আর এই যে 6 - 3 থাকতেছে 3। তাহলে এই যে স্কয়ার রাশিটা আছে দেখো আমার 2 স্কয়ার 2 × 2 4, 3 স্কয়ার 3 × 3 9,
অর্থাৎ এই 4 যোগ 9 কত বলতো 13। এই 13 একক, এখানে কোনো মিটার সেন্টিমিটার বা কোনো কিছু লেখা নেই একক, এই জন্য আমরা এই 13 একক রুট 13 একক, এটা হচ্ছে এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব 2, 3 এবং 4, 6 এর দূরত্ব কত বলতো রুট অফ 13 একক। অর্থাৎ এই দুইটা বিন্দুর দূরত্ব কিন্তু আমরা সহজে নির্ণয় করতে পারলাম। এই শিক্ষার্থী এখানে আমি ক নম্বর গাণিতিক সমস্যা তোমাকে সমাধান করে দিয়েছি, তাই না? খ, ওকে তো একই ধাঁচের অঙ্ক, খ গ ঘ এভাবে প্রভৃতি অঙ্কগুলো কিন্তু আমরা করতে পারছি। তথাপি আমি তোমাদের জন্য আরও একটি অঙ্ক করে দিয়েছি। দেখো ঘ নম্বরে অঙ্কটা তোমাদের দেখাচ্ছি। এখানে ত্রিকোণমিতির একটি সূত্র আছে, যুক্ত আছে, এই জন্য আমাদের 0 0 সাইন থিটা কস থিটা। শিক্ষার্থীরা দেখো এই যে প্রথম বিন্দুর স্থানাঙ্ক আছে x আর y 0 0, x2 y2 মান দেখো sin থিটা cos থিটা আছে। সেক্ষেত্রে এই বিন্দুর দূরত্ব যখন তুমি নির্ণয় করবে, তাই না, তাহলে সূত্র তুমি কিন্তু একইভাবে কিন্তু করবে। অঙ্ক দেখি ঘাবড়ে যাওয়ার কিছু নেই, মোটেও জটিলতার কোনো বিষয় নাই। দেখো এখানে x2 এর মান হচ্ছে sin থিটা আর x1 এর মান 0, অর্থাৎ sin থিটা মাইনাস 0 হোল স্কয়ার, আর y2 এর মান দেখো cos থিটা এবং y1 এর মান হচ্ছে 0। তাহলে আমরা যদি এটা ক্যালকুলেশন করি কি হয় দেখো তো, sin থিটা মাইনাস 0 অর্থাৎ sin স্কয়ার থিটা পাচ্ছি আমরা, আর cos থিটা মাইনাস 0 হোল স্কয়ার মানে cos স্কয়ার থিটা আমরা পাচ্ছি। sin স্কয়ার ইকুয়াল প্লাস cos স্কয়ার ইকুয়াল টু 1, তুমি জানো ত্রিকোণমিতিতে আমরা শিখেছি sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা সমান 1, অর্থাৎ রুট 1 যখন তুমি করবা সেটা হচ্ছে প্লাস মাইনাস 1, আর তুমি শুধু প্লাস 1 ব্যবহার করতে পারো, কিন্তু রুট ওঠালে আমরা চেষ্টা করব প্লাস মাইনাস দেওয়ার, তাই না? তাহলে এই যে দুইটা বিন্দু আছে, এই দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত হচ্ছে প্লাস মাইনাস 1। তো প্রিয় শিক্ষার্থীরা এই যে আমরা গাণিতিক সমস্যাগুলো করছি, তাই না, খুব কঠিন মনে হচ্ছে কি? মোটেও কঠিন নয়। আমরা কিন্তু এভাবে, আমি তোমাদের যদি একটা বিন্দু দিয়ে দিই যে 2 4 এবং 6 9, এই দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব কত, তোমরা কিন্তু খুব সহজে কিন্তু করে দেখাতে চাইবে স্যার আমরা পারবো, তাই না? তো এইভাবে কিন্তু এটা থেকে এমসিকিউ অংশ আসলে কিন্তু তোমাদের বুদ্ধিমত্তার সাথে কিন্তু সূত্র বসিয়ে তোমরা গাণিতিক সমস্যাটি সমাধান করতে পারো। তা প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু এই অধ্যায়ে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক দেখছি। আমি 2 নম্বর অঙ্কটা তোমাদের সাথে আলোচনা করছি তোমাদের এই অধ্যায়ে। তাহলে আমরা 11.1 করছিলাম, 11.1 2 নম্বর গাণিতিক সমস্যাটি আমরা একটু দেখি। এগুলো দেখো তোমাদের কি বলেছে 2 নম্বর গাণিতিক সমস্যায়। 2 নম্বর গাণিতিক সমস্যা বলেছে যে ত্রিভুজের শীর্ষত্রয় এ বি সি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো এবং দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ। দেখো এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের এই অধ্যায়ে অনেক রয়েছে, তাই না? এখানে ত্রিভুজের শীর্ষ দেওয়া আছে, এর মান 2 - 4, এর মান আছে 2 - 4, অর্থাৎ আমরা যদি এটা আঁকি 2 - 4, 1 2 3 4, দেখো এটা হচ্ছে 2 - 4, এ একটা বিন্দু আমাদের দেওয়া আছে। তারপরে শিক্ষার্থীরা আবার আমি পাশে তোমরা কিন্তু সাত কাগজে বা গ্রাফ কাগজে কিন্তু এটা ইজিলি আঁকতে পারবে। বি একটা বিন্দু দেওয়া আছে -4 + 4, -4 + 4, আমরা আনুমানিক এখানে বিন্দুগুলো আঁকছি -4 + 4, 1 2 3 4, দেখো এখানে আছে -4 + 4, এই বি আর একটা বিন্দু তোমার এখানে দেওয়া আছে, এবং সি আপর একটা বিন্দু দেওয়া আছে +3 + 3, 1 2 3 1 2 3, অর্থাৎ এখানে পাচ্ছ তুমি সি এর মান +3 + 3। এখন যদি এই তিনটা বিন্দু আমরা যোগ করি, দেখো তো একটা ত্রিভুজ হয়ে যায় না? এই তিনটা বিন্দু যোগ করো, দেখো একটা ত্রিভুজের মতো একটা গঠন কিন্তু তৈরি করেছে, তাই না? তাহলে এই যে ত্রিভুজ তৈরি হলো, এটা কিন্তু আমরা সহজে কিন্তু এই অঙ্কনটা কিন্তু আমরা ক্লাস 8 এবং ক্লাস 7, তাই না, এই ক্লাসগুলোতে কিন্তু আমরা এই যে কার্টেসীয় স্থানাঙ্কে বিন্দু পাতন আমরা শিখেছি, এবং এটা যোগ করে বিভিন্ন জ্যামিতিক চিত্র অঙ্কন আমরা শিখেছি, তাই না, আয়তবর্গ। তাহলে এই যে আমরা একটা আঁকলাম, এটা কিন্তু ত্রিভুজের স্ট্রাকচার তৈরি করলো, ত্রিভুজের অঙ্কন করা হয়ে গেল তোমাদের। এখন তোমরা দেখাবো যে এটা সমদ্বিবাহু ত্রিভুজ তৈরি করেছে, তাই না? তাহলে আমরা প্রথমে যদি এবি বের করি, চিত্র হতে, তোমরা চিত্রটা আগে আঁকতে পারছো, তাই না? চিত্র হতে এবি এর দূরত্ব, অর্থাৎ এ থেকে বি বিন্দুর দূরত্ব আমরা কিন্তু বের করতে পারি। এ থেকে বি বিন্দুর দূরত্ব বের করো তোমরা, এর মান তো দেওয়া আছে দেখো 2 - 4, আর এর মান আছে -4 + 4, তাই না? তাহলে x2 - x1 হোল স্কয়ার, y2 - x2 এর মান কত দেখো তো, এখানে -4 - 2, আর এখানে y2 হচ্ছে 4 + 4, তাই না? তাহলে 4 + 4 হোল স্কয়ার। তাহলে আমরা কিন্তু খেয়াল করি এখানে কি হচ্ছে, সূত্রটা বসে মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে। তো
তোমার দেখো তো 4×6=36 আর এখানে 4×4=8=64, অর্থাৎ তুমি এখানে পাচ্ছ √100, অর্থাৎ আমরা বলতে পারি এটা মান কত বলতো 10। অর্থাৎ এই যে আমরা এ বি এর দূরত্বটা পেলাম, এ বি এর দূরত্ব কত হচ্ছে বলতো 10 একক। এখন আমরা যদি এখান থেকে এ বি বের করেছি, এবার যদি এসি বের করি দেখো তো কত হয়। এসি এর মানটা একইভাবে এর স্থানাঙ্ক তুমি জানো 2 - 4 এবং সি এর স্থানাঙ্ক হলো 3, অর্থাৎ আমরা যদি করি 3 - 2 হোল স্কয়ার প্লাস সূত্রের কি আছে দেখো তো 3 - 4 অর্থাৎ -4 হোল স্কয়ার। সেক্ষেত্রে কি হয় দেখো 3 - 2 1, অর্থাৎ 1 থাকতে সেখানে 1 স্কয়ার 1 এবং 3 7 3 7 7 49, তুমি পাচ্ছ √50। √50 কত বলতো আমরা √50 রেখে দিতে পারি তাই না, এবং আমরা বলতে পারি যে 25 × 2 = 50, অর্থাৎ 5√2, তুমি 5√2 ব্যবহার করতে পারো। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই যে এ বি এসি বের করলাম, ত্রিভুজের দুইটা বাহু কিন্তু আমরা বের করতে পারছি। তদ্রূপভাবে আমরা যদি বিসি বের করি কি হয় দেখো তো সবাই, বিসি এর মানটা কত হয়, বি তুমি জানো -4 + 4, সি জানো 3, তাহলে সেক্ষেত্রে দেখো 3 - -4 অর্থাৎ 3 + 4 হোল স্কয়ার, আর এখানে আছে 3 - 4 হোল স্কয়ার। তাহলে কত হচ্ছে দেখো তো 3 + 4 7, 7 7 49, 4 + 3 1, তাই না, তাহলে 1 স্কয়ার হচ্ছে 1, তাহলে √50, সেটা তুমি বলতে পারো 5√2। তারপরে শিক্ষার্থীরা তোমাকে কিন্তু প্রমাণ করতে বলেছে দেখাও যে এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ গঠন করছে। তাই একটু খেয়াল করে দেখো তো এসি এবং বিসি এই দুইটা বাহুর মানই কিন্তু 5√2। তাহলে তুমি বলতে পারো না যেহেতু ত্রিভুজ এবিসি এ এসি সমান বিসি, সেই তুমি বলতে পারো অতএব এটি একটি কি বলতো, এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ দেখানো হলো, তাই না। তাহলে আমরা কিন্তু খুব সহজে কিন্তু এভাবে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয় করে ত্রিভুজটি সমদ্বিবাহু না সমবাহু, না এটা আয়ত গঠন করতেছে, না বর্গ গঠন করতেছে, না কি চতুর্ভুজ গঠন করতেছে, এটা কিন্তু আমরা খুব সহজে কিন্তু নির্ণয় করতে পারি। তোমাদের এই অধ্যায়ে কিন্তু এই গাণিতিক সমস্যাগুলো দেখা হয়েছে যে এটা একটি সামান্তরিক গঠন করে। তা সামান্তরিক কিন্তু তোমরা জানো যে কোনগুলো সমকোণ নয়, তাই না। তাহলে সামান্তরিকের বাহু বিপরীত বাহুর সমান ও সমান্তরাল, এই সূত্রগুলো বসেই কিন্তু আমরা কিন্তু করতে পারছি, তাই না। আয়তক্ষেত্রের ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ গঠন করে এবং সেটা তুমি পিথাগোরাস ব্যবহার করে কিন্তু সমকোণ প্রমাণ করে অতিভুজ বের করে কিন্তু এটা দেখাতে পারো যে এটা আয়ত বা এটা সামান্তরিক বা এটা বর্গ, তাই না, বা এটা সমবাহু এটা সমদ্বিবাহু। কিন্তু তোমার প্রধান সূত্র তুমি যেটা জেনেছো অধ্যায়ে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়। এরপর তুমি পরিমিতির সূত্রগুলো ব্যবহার করে কিন্তু এই অধ্যায়ে বাকি অঙ্কগুলো করে ফেলতে পারছো, তাই না। তার প্রিয় শিক্ষার্থীরা আমরা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় শিখছি, স্থানাঙ্ক জ্যামিতি। যেখানে স্থানাঙ্ক জ্যামিতি এই যে দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব বের করে আমরা কিন্তু খুব সহজে কিন্তু সমকোণী ত্রিভুজ সমদ্বিবাহু ত্রিভুজ, তাই না, এই বর্গ বা আয়ত বা সামুদ্রিক সম্পর্কে নির্ণয় করতে পারছি। তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই তোমরা 11.1 যে গাণিতিক সমস্যাগুলো আছে সেগুলো তোমরা কিন্তু নিজেরাই এখন করে ফেলতে পারবে। এখন আমি 11.2 যে গাণিতিক সমস্যাগুলো আছে সেটা নিয়ে তোমাদের সাথে একটু আলোচনা করব। তো প্রিয় শিক্ষার্থী 11.2 আমরা একটু খেয়াল করি। 11.2 তোমরা একটু খেয়াল করো, 11.2 এর গাণিতিক সমস্যাগুলো আমরা এখন দেখব। তা কিভাবে 11.2 এর গাণিতিক সমস্যাগুলো সমাধান করা যায়। 11.2 সবাই একটু খেয়াল করো। প্রথমে আমরা জানবো এই অধ্যায়ের সূত্রগুলো, তাই না। এই 11.2 আছে যে ত্রিভুজের বা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, তাই না। তো আমরা ত্রিভুজ ক্ষেত্রে ক্ষেত্রফল সূত্র আমরা একটা আলোচনা করছি। ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা প্রত্যেকে কিন্তু সাধারণ গণিতে পড়েছো, তাই না। হাফ ইন্টু ছোট ক্লাসে পড়েছো ভূমি ইন্টু উচ্চতা। তোমরা ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে সূত্রটা অনেক ব্যবহার করি, তাই না। তারপরে আমরা কিন্তু আরও সূত্র অনেক জানি যে বিষমবাহু ত্রিভুজ ক্ষেত্রে এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি, তিনটা বাহু দেওয়া থাকলে আমরা কিন্তু এভাবে নির্ণয় করতে এই সূত্র ব্যবহার করে ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। এর শিক্ষার্থীরা তোমরা সমবাহু ক্ষেত্রে জানো √3/4a² প্রভৃতি সূত্র কিন্তু তোমরা জানো, কিন্তু আমি এখানে একটা নতুন সূত্র তোমাদের সাথে বলছি। হাফ ইন্টু x1 y1
x2 y2 x3 y3 এবং শেষে x1 y1। এই যদি সূত্রটা আছে প্রিয় শিক্ষার্থীরা, এই সূত্র দিয়ে কিন্তু তোমরা খুব সহজে কিন্তু একটি ত্রিভুজের ক্ষেত্রফল তোমরা নির্ণয় করে ফেলতে পারো প্রিয় শিক্ষার্থীরা। তাহলে এই যে সূত্রটার কথা আমি তোমাদের সাথে বলছি যে তিনটা বিন্দুর স্থানাঙ্ক তোমার দেওয়া থাকলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে তা কিন্তু আমরা এই সূত্রের সাহায্যে নির্ণয় করতে পারি। কিন্তু যদি আমি চতুর্ভুজের ক্ষেত্রে বলি সেক্ষেত্রে কী হবে প্রিয় শিক্ষার্থীরা, সেটা একটু আমার লিখে নিই। চতুর্ভুজের ক্ষেত্রফল দেখে না হাফ ইন্টু চতুর্ভুজের চারটা বিন্দু থাকে তোমরা জানো, চারটে স্থান x1 y1 x2 y2 x3 y3 x4 y4 এবং সর্বশেষ কিন্তু x1 y1। এই যদি সূত্রটা আছে এই সূত্রের সাহায্যে কিন্তু আমরা নির্ণায়কের সূত্র ব্যবহার করে আমরা কিন্তু খুব সহজে চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা চতুর্ভুজের ক্ষেত্রফল নির্ণয় অনেক সূত্র আমরা জানি, তার মধ্যে স্থানাঙ্ক জ্যামিতিতে এই যে কার্টেসীয় স্থানাঙ্ক জ্যামিতি সেখানে আমরা এই সূত্র ব্যবহার করে কিন্তু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা একটু উদাহরণ দিচ্ছি যাতে তোমাদের কাজটা সহজ হয়। তো সবাই একটু খাতা কলম 11.2 এর একটি গাণিতিক সমস্যা আমি তোমাদের এখন সমাধান করার চেষ্টা করছি। প্রত্যেকে একটু খেয়াল করো। 11.2 এ দেখো তোমাদের বইয়ে যে গাণিতিক সমস্যাটা আছে 2 নম্বর অঙ্কে দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। হ্যাঁ, 2 নম্বর দেখো ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। কতে কি আছে আমরা একটু দেখি। কতে দেখো আছে a = 2 3, এর মান দেওয়া আছে 2 3, b এর মান তোমাদের বইয়ে দেওয়া আছে দেখো 5 6 এবং c এর মান দেখো তোমাদের দেওয়া আছে -1 4। প্রিয় শিক্ষার্থীরা, তোমার নিশ্চয়ই এই যে বিন্দুগুলো আছে এটা নিশ্চয়ই এই যে কার্টেসীয় স্থানাঙ্ক তোমাদের গ্রাফ আছে লেখচিত্র তোমরা সেটা আঁকতে পারবে, তাই না? 2 3 বিন্দুটা কোথায় পড়ে তোমরা বসাতে পারছো, এই যে 5 6 বিন্দুটা কোথায় পড়ে সেটাও বসাতে পারছো এবং c বিন্দুটা কোথায় আছে বসাতে পারছো। প্রিয় শিক্ষার্থীরা, এই যে ক্ষেত্রে আমরা এই সূত্রটা ব্যবহার করছি এটা সময় অবশ্যই আমাদের জিনিসটা খেয়াল রাখতে হবে যে এই যে আমরা যে চিত্রটা আঁকবো এটা ঘড়ি কাঁটার বিপরীত দিকে কিন্তু আমরা ধরবো। এই সূত্রটা আমরা কিভাবে ক্ষেত্রফল নির্ণয় করবো, সেক্ষেত্রে অবশ্যই তোমার এই বিন্দুর যে বিন্যাসটা সেটা অবশ্যই ঘড়ি কাঁটার বিপরীত দিকে হতে হবে। তা আমরা যেটা এই সূত্র ব্যবহার করি কি হয় দেখো তো, এই যে x1 আছে 2 3, b আছে 5 6, c আছে -1 4। এই দেখো বিন্দুটা এটা তোমার তিনটা বিন্দু দেওয়া আছে। তা আমরা ক্ষেত্রফল কিন্তু আবার পুরো সূত্র দিয়েছিলাম x1 y1 পুনরায় আবার লিখছিলাম, অর্থাৎ 2 3 বিন্দুটা পুনরায় তোমাকে আবার লিখতে হবে। তাহলে এই যে ক্ষেত্রফল তুমি নির্ণয় করবে, তাই না? তিনটা বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে ওই ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু আমরা এই যে স্থানাঙ্ক জ্যামিতির যে সূত্রটা তোমাদের আজকে বলছি এই সূত্রের সাহায্যে আমরা নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি বের করো কি হয় দেখো হাফটা থেকে যাচ্ছে, আমরা তৃতীয় চিহ্ন ব্যবহার করি দেখো প্লাসের ক্ষেত্রে, ধনাত্মক ক্ষেত্রে 6 দুগুণে 12, দেখো 4 5 20 এবং দেখো এই যে -1 আর 3, তাহলে কি হয় দেখো তো -3, প্লাসে মাইনাসে -3। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আমরা প্রথমে দেখালাম দেখো তীর চিহ্নগুলোতে কিন্তু আমরা প্লাস চিহ্ন ব্যবহার করেছি। দেখো যে এইটা ক্ষেত্রে ঋণাত্মক আছে প্লাসে মাইনাসে মাইনাস সূত্র বসিয়ে দিয়েছি। এবার যেগুলো পাবো সূত্রের মাইনাস, দেখো তো সূত্রের এইদিকে আমরা পাবো তীর চিহ্ন সবাই করে আর গুণ প্রত্যেকে জানো 3 5 15 সূত্রের মাইনাস এবং দেখো এখানে আর একটা মাইনাস প্লাস হয়ে যাচ্ছে 6 কে 6 সূত্রের মাইনাস 4 গুণ 2 4 দুগুণ 8। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এসে বুঝতে পারলে যে নিচের দিকে যে তীর চিহ্নগুলো আছে আমরা যখন করছি তখন কিন্তু আমরা প্লাস চিহ্ন ব্যবহার করছি আর উপরের দিকে যখন আমরা করছি তখন মাইনাস চিহ্ন ব্যবহার করছি। তাহলে এই ক্ষেত্রে আমরা যদি এটা ক্যালকুলেশন করি কি হয় দেখো তো, আমরা যদি ক্যালকুলেশন করি ধরো হাফ ইন্টু দেখো এখানে 12 32 32 আর 6 38, তাই না? আর মাইনাসের কত আছে দেখো তো, এই যে 15 18 18 6 26 নাকি দেখো তো, তাহলে হাফ গুণ এই 38 থেকে 26 থাকলো 12, অর্থাৎ তোমরা পেলে 6 বর্গ একক। এই যে 6 বর্গ একক তুমি পেলে ক্ষেত্রফল বলে কিন্তু আমরা বর্গ এককটা ব্যবহার করেছি। এই 6 বর্গ একক হচ্ছে এই ত্রিভুজটার যে ত্রিভুজটা গঠন করেছে এই ত্রিভুজটার ক্ষেত্রফল। তো বেশি তুমি যেভাবেই করো, তুমি যে সূত্রে ব্যবহার করো না কেন, তুমি কিন্তু এর মানটা কিন্তু 6 বর্গ এককই পাবে, তাই না? তাহলে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই যে 11.2 যে গাণিতিক সমস্যাগুলো আছে তা আমরা এই সূত্র ব্যবহার করতে পারি। একইভাবে যদি আমরা চতুর্ভুজ করি, চতুর্ভুজ ক্ষেত্রফল বের করি, তা কিন্তু ওই যে সূত্রটা লিখতে দিচ্ছি তোমাদের, এই সূত্রে একই নিয়মে ঘড়ি কাঁটার বিপরীতে কিন্তু মানগুলো তোমাকে ধরতে হবে, তাই না? ওই ABC তোমাদের বিন্যাস যেমন দেওয়া আছে এভাবে কিন্তু তুমি অনেক ক্ষেত্রে মানগুলো পাবে না, পারফেক্ট পাবে না।
তোমাকে চিত্রটা এঁকে ঘড়ির কাঁটার এন্টি ক্লকওয়াইজ তোমাকে চিন্তা করতে হবে, এন্টি ঘড়ির কাঁটার বিপরীত দিকে করে তুমি সাজাও, তাহলেই তুমি সঠিক ক্ষেত্রফলটি নির্ণয় করতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে দ্বিতীয় অধ্যায়টা আছে, এই অধ্যায়ের সকল অঙ্কগুলাই তোমার 11.1 এবং 11.2 এর সূত্র সমন্বয়ে তৈরি করা হয়েছে। যে তোমার দুটা বিন্দুর দূরত্ব তুমি নির্ণয় করতে পারো, এই দূরত্ব থেকে তুমি ক্ষেত্রফল বা কোনো রাশির মানও নির্ণয় করতে পারবে বা কোনো রাশিমালার উপর প্রমাণ করতে পারবে। তারপরে শিক্ষার্থীরা, আমি যেহেতু আজকে ক্লাসটি তোমাদের বেসিকের উপর নিচ্ছি, সেহেতু আমি 11.3-এর যে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব, যাতে তোমরা এই অধ্যায়টা সম্পর্কে একটু সাধারণ ধারণা পাও এবং তোমরা নিজেরা বাসায় করতে পারো। তবে সেক্ষেত্রে নিশ্চয়ই তোমাদের অঙ্ক ভালো লাগছে এবং তোমাদের করতে ইচ্ছা করছে যে না, এত পারতেছি, ভালো লাগতেছে, মানে সহজ মনে হচ্ছে, তাই না? তো আমরা 11.3-এর যে গাণিতিক সমস্যাগুলো দেখছি, এটা নিয়ে একটু আলোচনা করি। 11.3-এ তোমরা একটু দেখো তো কি আছে। এই 11.3-এর সূত্রটা দেখো, সরলরেখার ঢাল। এই অধ্যায়টি হচ্ছে তোমাদের শুরুতেই লেখা আছে, দেখো, সরলরেখার ঢাল। তাহলে এই সরলরেখার ঢালকে ইংলিশে বলা হচ্ছে স্লোপ বা গ্রেডিয়েন্ট, দ্য গ্রেডিয়েন্ট অফ স্ট্রেট লাইনস। এই যে সরলরেখার ঢাল, এই সরলরেখার ঢাল নির্ণয়ের সূত্রটা আমরা জানি, একটু লিখে নিই প্রত্যেকে। m সমান y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তার প্রিয় শিক্ষার্থীরা, এই যে y2 মাইনাস y1 x2 মাইনাস x1, প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই যে একটা গ্রাফ কল্পনা করি, একটা সরলরেখা কল্পনা করি, দেখো y কোন দিকে, দেখো খাড়া, কিন্তু সবসময় খাড়া, খাড়া হলে তোমাকে উঠতে হয়, তাই না? আর নিচে দেখো এটা আনুভূমিক, x এর মান আনুভূমিক, এটাকে তোমাদের হাঁটতে হয়। তাহলে আমরা এটাকে বলতে পারি যে রাইজ বাই রান, অর্থাৎ উঠা বাই হাঁটা। উঠা, অর্থাৎ এই ওয়াই শুরুতেই লেখা কোটি, তাই না? উঠা বাই হাঁটা, উঠা বাই হাঁটা মনে করেও তুমি এটা মনে রাখতে পারো যে এর মান হচ্ছে y2 মাইনাস y1 x2 মাইনাস x1। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা এটার যে ঢাল পেলাম, আমরা সূত্রটা এটা, কিন্তু যদি কত কোণে যায়, কোণ বের করতে বলে, সেই ক্ষেত্রে কিন্তু এটা আমরা কোণের ক্ষেত্রে বলি m সমান tan থিটা। এই সূত্র দিয়ে কিন্তু আমরা কোণ বের করতে পারি। অর্থাৎ এই অধ্যায়ে তুমি এই দুটো সূত্রই তোমরা জানতে পারছো, যে ঢাল নির্ণয়ের সূত্র, এই যে দুইটা বিন্দুর ঢাল কত, এই যদি কোণ নির্দিষ্ট করে বের করতে বলে, তাহলে m সমান tan থিটা এই সূত্র ব্যবহার করে আমরা করতে পারবো। তারপরে শিক্ষার্থীরা, আমি 1 নম্বর অঙ্ক তোমাদের 11.3-এর 1 নম্বর অঙ্কে একটা গাণিতিক সমস্যা তোমাদের দেখাচ্ছি, যে এর মান দেওয়া আছে 5 মাইনাস 2 এবং বি এর মান দেখো তোমাদের দেওয়া আছে 2 1। এই বিন্দু দুইটার ঢাল কত হবে? তবে শিক্ষার্থীরা, তোমরা কিন্তু সূত্র জানো, তাই না? এই বিন্দু দুইটার ঢাল কত হবে? m সমান আমরা জানি y2 মাইনাস y1 x2 মাইনাস x1, তোমরা সূত্র জানো। তাহলে সেক্ষেত্রে y এর মান এখানে কত আছে দেখো তো, y2 আছে 1 আর y1 কত আছে দেখো তো -2, তো মাইনাস অফ -2 সূত্র বসালাম। x2 মান দেখো তো কত আছে 2 আর x এর মান কত আছে দেখো তো 5। এটা ক্যালকুলেশন করলে কত হয় দেখো তো, 1 মাইনাসে প্লাস 2 আর -5 প্লাস 2 বিয়োগ করলে হচ্ছে -3, তাহলে 3/-3, এটা কাটাকাটি করলে কত হবে তো -1। তাহলে এই -1 হচ্ছে এই দুটা বিন্দুর ঢাল। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে অধ্যায়টা আছে 11.3, তোমাদের স্থানাঙ্ক জ্যামিতির সকল অধ্যায়ের মধ্যে কিন্তু এই অধ্যায়টা সবচেয়ে সহজ, কারণ এই অধ্যায় কিন্তু এই একটা সূত্র ব্যবহার করেই কিন্তু তোমার সবগুলো অঙ্ক করতে হবে। তোমাদের একটা জিনিস যেটা মনে রাখতে হবে, বিশেষ দ্রষ্টব্য, যেটা এই অঙ্কগুলো বেশি অঙ্ক তোমাদের আসে, সেটা হচ্ছে যে দুইটা বিন্দুর ঢাল, দুইটা সরলরেখার ঢাল যদি সমান হয়, তাহলে বিন্দু তিনটা সমরেখ। এই তিনটি বিন্দু সমরেখ হবে যদি ঢাল সমান হয়। আমরা যদি চিন্তা করি, তিনটা বিন্দু চিন্তা করি, এ বি সি, তিনটা বিন্দু চিন্তা করি যদি আমরা এ বি সি, তাহলে যদি এসি রেখার ঢাল এবং সি রেখার ঢাল সমান হয়, তাহলে আমরা বলবো বিন্দু তিনটা তারা সমরেখ আছে। অর্থাৎ ঢাল যদি সমান হয়, তাহলে বলতে পারি বিন্দুগুলো সমরেখ। অর্থাৎ তোমার পরীক্ষায় প্রমাণে আসতে পারে, দেখো যে বিন্দু তিনটি সমরেখ, তখন আবার ঢাল সমান দেখাবো। যদি আসে যে এক্স বা ওয়াই এর মান নির্ণয় করো, তোমার তিনটা বিন্দুর মান দিয়ে আছে, একটার মধ্যে এক্স ওয়াই লেখা আছে, তাহলে আমরা ঢাল সমান দেখে ওখান থেকে আর গুণন করে আমরা কিন্তু সহজেই কিন্তু এক্স এবং ওয়াই এর মান নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা 11.3-এর সবগুলো অঙ্ক নিজেরা এখন করে ফেলতে পারছো, তাই না? এবং এটাকে বাসায় চেষ্টা করে সবগুলাই কিন্তু করতে পারবে। আমি পর্যায়ক্রমে কিন্তু ধারাবাহিকভাবে এই অঙ্কগুলো করে দেবো ক্লাসে।
হ্যাঁ, এবং তোমাদের সাথে এই বিষয়গুলো নিয়ে সহজে আলোচনা করো কীভাবে কোন গাণিতিক সমস্যাগুলো আলোচনা করা যায়। তোমাদের সাথে আজকে সর্বশেষ যে আমি বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে সরলরেখার সমীকরণ নির্ণয় 11.4 সরল রেখার সমীকরণ। প্রিয় শিক্ষার্থীরা, এটাই আমার আজকের ক্লাসের শেষ অংশ, সরলরেখার সমীকরণ নির্ণয় 11.4-এ তোমাদের প্রতিটা অঙ্ক কিন্তু এই সরলরেখার সমীকরণ প্লাস আগের 3টা অধ্যায়ের কিন্তু এটা জিস্ট এখানে থাকবে। তো সরলরেখার সমীকরণ কি, সূত্রটা লিখে নাও, y মাইনাস y1 সমান ঢাল m ইন্টু x মাইনাস x1। তো প্রিয় শিক্ষার্থীরা, যদি বিন্দু দেওয়া থাকে দুইটা বিন্দু, সেই দুইটা বিন্দু দিয়ে এবং তার ঢাল বের করে আমরা সহজে কিন্তু এই সমীকরণ ব্যবহার করে আমরা সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারি। আর দ্বিতীয় তোমাদের যে সূত্রটা আমি তোমাদের বলছি, 2 নম্বর সূত্র, আমরা সরলরেখার সমীকরণে আরেকটা সূত্র আছে y mx প্লাস c। তাহলে এই দুটো সূত্র ব্যবহার করে কিন্তু আমরা খুব সহজে কোনো সরলরেখার দুইটা বিন্দুর সমীকরণ নির্ণয় করতে পারি। তাহলে এই যে y দেওয়া আছে mx প্লাস c, এখানে এই সূত্রটা m হচ্ছে তোমার জানো ঢাল আর c হচ্ছে তোমার y অক্ষে ছেদক, তাহলে আমরা এইটু 11 নম্বরের 11.4 নম্বর যে অঙ্কটা আছে, একটা অঙ্ক উদাহরণস্বরূপ করি তোমাদের সুবিধার জন্য। দেখো, a সমান 15 এবং b সমান দেওয়া আছে 24। তাহলে এই দুইটা বিন্দুর মধ্যে যে সরলরেখার সমীকরণ কত হবে? তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো সমীকরণের মধ্যে ঢাল লাগবে, আমরা এখান থেকে নিশ্চয়ই m বের করতে পারি, তাই না? m করতে হলে তোমাকে কি লাগবে? 4 মাইনাস 5 আমরা লিখতে পারি 2 মাইনাস 1, অর্থাৎ y2 মাইনাস y1 x2 মাইনাস x1। সেক্ষেত্রে কত হচ্ছে দেখো তো, এখানে -1/1 অর্থাৎ -1 তুমি পাচ্ছ এই দুইটা বিন্দুর ঢাল m। তাহলে সমীকরণটা কি হবে? তোমরা কিন্তু সূত্রটা বসিয়ে দাও। সমীকরণ কি হবে? y মাইনাস y1 m ইন্টু x মাইনাস x1, অর্থাৎ এই y1 এর মান কত আছে দেখো তো 1, y এর দেখো এই যে y1 এর মান আছে 5 আর m এর মান তুমি পেয়েছো -1, x1 এর মান তোমার এখানে কত আছে 1 দেওয়া আছে, তাই না? তাহলে সমীকরণ তুমি যখন পাচ্ছ কত হচ্ছে দেখো তো, -x মাইনাস আছে +1, অর্থাৎ y সমান -x প্লাস 1 প্লাস 5, অর্থাৎ তুমি y পাচ্ছ -x প্লাস 6। এটা হচ্ছে তোমার এই যে দুইটা বিন্দু তাদের মধ্যকার সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা একটা সূত্রের ব্যবহার করে দেখলে যে কিভাবে দুইটা বিন্দুর মধ্যকার সমীকরণ আমরা নির্ণয় করতে পারি ঢাল ব্যবহার করে, তাই না? আর দ্বিতীয় যে সূত্রটা তোমাদের সাথে আমি আলোচনা করেছি, এই দ্বিতীয় সূত্রের অঙ্ক তোমাদের বইয়ে দেখো 12 নম্বর, পাশে 11 নম্বর তোমরা পারতেছ সবগুলা। 12 নম্বরে কয়েকটা তোমাদের সাথে আমি আলোচনা করি। দেখো, লেখা আছে ঢাল 3 এবং y অক্ষে ছেদক 5 এবং y অক্ষে ছেদক 5। সেক্ষেত্রে তুমি এই যে সূত্র আমি দ্বিতীয় সূত্রটা ব্যবহার করেছি, এটা সাহায্যে সরলরেখার সমীকরণ কত হবে বের করতে পারছো। তা সরলরেখার সমীকরণ তোমরা কি দিয়েছো? y mx প্লাস c, অর্থাৎ y সমান তুমি পাচ্ছ m এর মান কত দেখো তো 3, ঢাল 3 mx, আর c এর মান তোমার জন্য 5, অর্থাৎ y mx প্লাস c। এই সূত্র ব্যবহার করে তোমরা সহজে কিন্তু এই সমীকরণের সরলরেখার সমীকরণ নির্ণয় করতে পারছো। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে এই পর্যন্ত থাকছে। প্রত্যেকে ভালো থেকো এবং নিজের যত্ন নিও। ধন্যবাদ সবাইকে।